এক মুহূর্তে সাইমান হাত বাড়িয়ে নাফিসার কোমর টেনে নিল নিজের কাছে। ভেজা শরীর জড়িয়ে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ওর গোলাপি ঠোঁটের দিকে। পানিতে ভিজে ঠোঁটটা যেন আরো উজ্জ্বল, আরো লোভনীয়। সাইমান কাপা আঙ্গুল বাড়িয়ে ঠোঁটে ছুঁয়ে দিল। নাফিসা অবাক হয়ে গেল। প্রতিরোধ করার মতো শক্তি খুঁজে পেল না। শুধু অনুভব করলো বৃষ্টির ফোঁটায় ভেজা ওর ঠোঁটের দিকে তাকিয়ে আছে সাইমান। বিদ্যুতের মতো ঝটকা নাফিসার গায়ে খেলে গেল। চোখটা বন্ধ হয়ে এলো। শরীরটা কেঁপে উঠল অনিয়ন্ত্রিতভাবে। সেই মুহূর্তেই সাইমান যেন ঘোরের মধ্যে চলে গেল। পর মুহূর্তেই নাফিসা টের পেল তার ঠোঁট অন্য কারোর আয়ত্তে। চোখ মেলে তাকাতে চাইল, কিন্তু বৃষ্টির ঝাপটা এতটাই তীব্র যে সব ঝাপসা হয়ে গেল। শুধু বুঝতে পারল সাইমান ওর ঠোঁটে পাগলের মতো ডুবে গেছে। নড়তে পারছে না। শরীর ফ্রিজ হয়ে গেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। হাঁসফাঁস করতে লাগলো। শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মনে হয় এবার হাঁসফাঁস করতে লাগলো। তবুও শরীর নড়ল না। যেন কেউ সব ইন্দ্রিয় আটকে দিয়েছে। কেবল বুকের ভেতর কাঁপা কাঁপা অনুভূতি জন্ম নিল। অবশেষে সাইমান বিরক্তির সাথে ঠোঁটটা ছেড়ে দিয়ে ওর গলার কাছে মুখ নামালো। ছোট ছোট ভেজা চুমুতে ভরে দিল সেই কচি গলা। তখনও অবাক হয়ে শ্বাস নিতে পারছে না সে। বুঝতে পারছে না এ কেমন অনুভূতি, ভয় নাকি এক অজানা আকর্ষণ। নাফিসা অস্থির হয়ে উঠল, সরে আসতে চাইল, কিন্তু সাইমান আবারও ওকে শক্ত করে ধরে ফিসফিস করে উঠল, পিচ্চি, প্লিজ বিরক্ত করো না। তুমি কিভাবে এই কয়দিনে আমাকে এভাবে টেনে নিলে বলো তো? তোমার ভেতরে কি আছে? কালো জাদু করেছো নাকি আমাকে? বলতে বলতে ওর বিউটি বন্ডের ওপরে থাকা ছোট্ট কালো তিলে দাঁত বসিয়ে দিল। নাফিসা গুমড়ে উঠল ব্যথায়। সাইমন সাথে সাথে ওখানে ঠোঁট ছুঁয়ে আস্তে আস্তে চুমু দিয়ে ব্যথা সাজাতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আকাশ কাঁপিয়ে বিদ্যুতের শব্দে থমকে গেল সাইমন। সে এতক্ষণ কি করছিল মাথায় আসতেই আচমকা চমকে উঠল, আর এক ঝটকায় নাফিসাকে দূরে সরিয়ে দিল। ধাক্কা খেয়ে নাফিসা মাটিতে পড়ে গেল। বুকের ভেতর দ্রুত নিঃশ্বাস চলছে। চোখগুলো বড় বড় করে তাকিয়ে রইল সাইমনের দিকে। ওর দিকে সাইমন দুই হাতে নিজের চুলটা মুঠো করে ধরে মাথা নিচু করে গলা ফেটে আসলো রাগে, ঘৃণায়। আমি কি করলাম? আমি কি করলাম? যে পিচ্চিটা আমার ভরসা করে, তার চোখে আজ আমি আর আলাদা কোনো মানুষ নই। আজ একটা দানব, যে অন্য পুরুষদের মতো যারা নারীর অসহায়ের সুযোগ নেয়, নিজের ফাকিং অনুভূতি কন্ট্রোল করতে পারে না। পাশের ফুলের টবগুলো একের পর এক ভেঙে ফেলতে লাগলো। উন্মাদ পাগলের মতো আচরণ করতে শুরু করলো। মাটির সাথে মিশে যেতে লাগলো ভাঙা টুকরো। একটা টবের ভাঙা অংশে হাত কেটে রক্ত ঝরছে টুপটাপ করে। বৃষ্টির ভেতর যেন হাঁটু ভেঙে বসে পড়ে নিজেকে গালি দিতে লাগলো। ফাকিং ইডিয়েট, আমি নিজের নিয়ন্ত্রণ করতে পারিস না? তুই একটা জ্যান্ত একটা শয়তান। নাফিসা শ্বাস নিতে নিতে ধীরে ধীরে উঠল। শরীরে তখনও সেই স্পর্শের ঝড় বইছে। অদ্ভুত এক অনুভূতিতে জমে আছে সে ভেতরে। ব্যথা, কাঁপুনি, অজানা আনন্দ, ভয়, সব মিশে একাকার। সে এগোতে চাইলে সাইমন হঠাৎই হাত তুলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গর্জে উঠল, দূরে থাকো পিচ্চি, আমার কাছে আর আসিস না। চারপাশে তখন কেবলই বৃষ্টির গর্জন, ভাঙা ফুলের টবের টুকরো, আর এক অসহায় ভাঙা হৃদয়ের চিৎকার। সাইমন হঠাৎ এক ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। বুক ধড়ফড় করছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মাথার ভেতর ঝড় বইছে। সে কি করলো? কেন করলো? কিছুই যেন বোঝার বাইরে চলে গেছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে দ্রুত পায়ে ছাদের সিঁড়ি ধরে নিচে নেমে গেল। পেছনে রয়ে গেল ভিজে ছাদ, ঝুম বৃষ্টির ধারা, আর নিস্তব্ধ রাতের বুকে জমে থাকা অস্থিরতা। নাফিসা এক জায়গায় স্থির দাঁড়িয়ে রইল। চোখ মেলে অনেকক্ষণ ধরে সাইমনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। মনে হলো এখনো যেন ওর উষ্ণ নিঃশ্বাস গায়ের ওপরে ভাসছে। ওর শক্ত হাত কোমরের কাছে চেপে আছে। শরীরটা শিউরে উঠছিল বারবার।
মাথার ভেতর এত কিছু ঘুরপাক খাচ্ছে যে নিজের ছোট্ট মস্তিষ্কে কিছু ধরতে পারছে না। এটা কি হলো? কেন হলো? আমি কেন কিছু প্রতিরোধ করতে পারলাম না? এই প্রশ্নগুলো বুকের ভেতর গুঞ্জন তুলতেই চোখ ভিজে এলো। হঠাৎ বুক ভরে আর আটকে রাখা গেল না। ফুপিয়ে কেঁদে উঠল নাফিসা। বৃষ্টির ফোঁটার সাথে মিশে গেল তার কান্নার স্রোত। ঝুম বৃষ্টি যেন তার কান্নাকে দ্বিগুণ করে তুলল। আকাশও কি কাঁদছিল তার সাথে? মনে হলো যত ফোঁটা আকাশ থেকে ঝরছে বৃষ্টি প্রতিদিন যেন তার বুকের অজানা যন্ত্রণার প্রতিচ্ছবি। ভেজা চুল কপালে আটকে গেছে, চোখের পানি আর বৃষ্টির পানি মিলে মিশে গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ঠোঁট কাঁপছে, বুকের ভেতর হাহাকার জমছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কাঁপতে থাকা গালটা কেবলই ফিসফিস করছিল নিজের সাথে, আমি কি করব? আমি কি করব এখন? চারপাশে কেবলই বৃষ্টির গর্জন, বাতাসের হাহাকার আর এক অসহায় মেয়ের কান্না মিলেমিশে এক অদ্ভুত সুরে ভরে গেল রাতটা। রাশিদ ভিলা আজ অন্য দিনের মতো নেই। সকাল থেকে চারপাশে এক অদ্ভুত ব্যস্ততা, হালকা উচ্ছ্বাস আর চাপা উত্তেজনায় ছড়িয়ে আছে। বাড়ির বিশাল ফটক পেরিয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়ে ঝকঝকে আলোয় সেজে উঠেছে প্রতিটি কোণ। ড্রয়িং রুম থেকে বারান্দা, ডাইনিং টেবিল থেকে সিঁড়ির ধাপ, সবখানেই যেন প্রস্তুতির আমেজ। আজ বাড়ির বড় কন্যাকে দেখতে আসবে ছেলেপক্ষ। তাই সকাল থেকেই বাড়ির স্টাফরা এই মুহূর্তে এক মুহূর্তও যেন বসতে পারছে না। কেউ গ্লাস মগ পরিষ্কার করছে, কেউ ফুল সাজাচ্ছে, কেউ বা বারবার খাবারের তালিকা মিলিয়ে নিচ্ছে। বাড়ির মহিলারাও কম যান না। আফিয়া বেগম শাড়ির স্টাফদেরকে ভালো করে সব বুঝিয়ে দিয়ে আর ঘরের এক কোণ থেকে অন্য কোণ ছুটে বেড়াচ্ছে। ইমা বেগমও চারিদিকে সাজাচ্ছেন নিখুঁতভাবে। অন্যদিকে বিলকিসারা রান্নাঘরে দাঁড়িয়ে বাকি আয়োজন তদারকি করছেন। চারিদিকে যেন উৎসবের মতো পরিবেশ, কিন্তু তার মাঝেই চাপা এক টানটান উত্তেজনা ভাসছে। রুহি বিছানায় বসে আছে, হাতে ফোন। পর্দার আলো বারবার চোখে পড়ছে, কিন্তু কলের ওপাশে কেউ ফোন ধরছে না। মুখে বিরক্তি, চোখে জল জমে আছে। বারবার ডায়াল করছে, কিন্তু কোনো সাড়া নেই। এক সময় রাগে ফুঁসে উঠে হঠাৎই ফোনটা মেঝেতে আছড়ে ফেলল। চ্যাং করে শব্দ করে, চারপাশে নীরবতায় কেঁপে উঠল। ফোনটা ভেঙে চারিদিকে টুকরো টুকরো ছড়িয়ে পড়ল। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো রিশা আর নাফিসা। দরজার ভেতরে পা রাখতেই প্রথমে চোখ পড়ল মেঝেতে পড়ে থাকা ভাঙা মোবাইল। দুজনেই এক মুহূর্তে আটকে উঠল। আপি! দুজন একসাথে ছুটে গেল রুহির কাছে। রুহি তখন ঠোঁট কামড়ে চোখের জল চেপে রাখার চেষ্টা করছে, কিন্তু পারল না। নাফিসার বুকের ভেতর হুট করেই নিজেকে সঁপে দিল। চোখের জলে ভিজে গেল ওর কাঁধ। বড় বোনকে এইভাবে ভেঙে পড়তে দেখে রিসাও চোখ ভিজে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? নাফিসা রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। শান্ত করার চেষ্টা করছে, কিন্তু রুহির কান্না যেন আরো বেড়ে যাচ্ছে। রিসা এবার বুক ভরা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে বসে পড়ল। কণ্ঠে প্রশ্ন আর বেদনা মিশিয়ে বলল, তোমাকে তো আজ যে ছেলে পক্ষ দেখতে আসবে, এই জন্যই কাঁদছো আপু? তুমি কি কাউকে পছন্দ করো? করলে সেটা সবাইকে বলে দিলেই তো হয়। রুমের ভেতর তখন এক অদ্ভুত নীরবতা। পর্দা দোল খাচ্ছে হালকা বাতাসের ঝাপটায়। দূরের সাজসজ্জা আলো ঝাপসা হয়ে দেখা যাচ্ছে জানালা দিয়ে। আমাদের দুলাভাইকে, যার জন্য কেঁদে কেটে সমুদ্র বানিয়ে ফেলছো। নীরবতার মাঝে রিসা বলে উঠল। রুহি কিছুক্ষণ চুপ থেকে জোরে ফুঁপিয়ে উঠল। কান্নার মাঝেই মাথা নিচু করে ফিসফিস করে বলল, রাইহান ভাই। শুনেই রিসা আর নাফিসা দুজনেই স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর রিসা বিস্ময়ে চেঁচিয়ে উঠল, কি? রাইহান ভাই? কি বলো? বলেই নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানার উপরে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। তোমরা দুজন তো হেব্বি তলে তলে টেম্পো চালাচ্ছ। কবে থেকে এইসব হচ্ছে? আমরা কিছুই জানতে পারলাম না। রুহি চোখটা ভেজা অবস্থায় কিছু বলতে চাইল। রিসা এবার ওর হাতটা ধরে গম্ভীর কণ্ঠে বলল, শোনো, যদি সত্যিই তোমরা কোনো সমস্যা থাকে তবে আমার কাছে বলো।
আমি গিয়ে সবার সামনে বলে দেব তোমাদের ব্যাপারে। আর এতে টেনশনের কি আছে, সবাইকে বললেই তো হয়ে যায়। রুহি মুখ তুলল, চোখ লাল হয়ে আছে কান্নায়, কণ্ঠ কাঁপছে। না রিশু, ব্যাপারটা এতটাও সহজ না। রাইহান ভাই বলেছেন বড় আব্বুর মুখের ওপরে কিছু বলতে পারবেন না। বড় আব্বু তার বন্ধুকে কথা দিয়ে ফেলেছেন, তিনি যদি এখন মত পাল্টান তবে সেটা হবে কথার খেলাপ। রিসা এবার ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো, বিরক্তিতে মুখ সিটকে বলল, এই ভয়ে কি যার সাথে বলবে তার সাথেই বিয়ে করতে হবে নাকি? এটা তো একেবারেই বাজে কথা, না চাইলে না বলাই যায়। আমি এক্ষুনি রাইহান ভাইয়ের সাথে কথা বলছি। রুহি আবারও ভেঙে পড়ল, চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। থেমে থেমে বলল, ফোন করেছি কতক্ষণ ধরে, রিসিভ করছে না, অনেকবার ট্রাই করেছি, চট্টগ্রাম চলে গেছে। ঘরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল, শুধু কান্নার শব্দ আর বাইরে হালকা বাতাসে দুলতে থাকা জানালার শব্দ ভেসে আসছে। নাফিসা এবার শান্ত করার ভঙ্গিতে বলল, আপি প্লিজ শান্ত হও, চুপচাপ বসে একবার ডিসকাস করো। তুমি সবার কাছে খোলাখুলি বলো, দেখবে সবাই বুঝবে। রুহি ঠোঁট কামড়ে তাকালো নাফিসার দিকে, কণ্ঠে হতাশার আভাস। নাফু, তুই কি সবাইকে তোর মতো সরল মনে করিস? এত সহজে কিছুই কেউ মানবে ভেবেছিস এটা? নাফিসা চুপ করে গেল। রিসা এবার এসে দুজনের মাঝখানে বসে পড়ল, চোখ দৃঢ়তা আর কণ্ঠে জেদ। শোনো, কান্না করে কিছুই হবে না। এখন আমাদের তিনজনকে মিলেই ভাবতে হবে, এই বিয়ে যেভাবেই হোক ক্যান্সেল করতে হবে, আর রাইহান ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে। রুহি কিছু না বলে মাথা নিচু করে বসে রইল, চোখ থেকে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। নাফিসা আস্তে করে ওর হাতটা চেপে ধরলো, আর রিসা দৃঢ় ভঙ্গিতে বলল, আমরা তিনজন একসাথে আছি, কিছু একটা উপায় বের হবেই, কাউকে না কাউকে তো মুখ খুলতেই হবে। রিসা একটু রাগী সুরেই বলল, রাইহান ভাই এত ভয় নিয়ে কি করে প্রেম করতে এসেছিল? তুমি এক কাজ করো, ক্যান্সেল করে দাও, আর বড় আব্বুর বন্ধুর ছেলের সাথে একবার দেখা করো, কেমন ভালো হইলে বিয়ে করে ফেলো। আর যে মানুষ নিজের ভালোবাসার মানুষকে আগলে রাখতে জানে না, তার জন্য কান্না আমার মনে হয় করা ঠিক হবে না। নাফিসা সঙ্গে সঙ্গে চোখ চকচক করে বলল, আমার মাথায় একটা আইডিয়া এসেছে আপি, এটা ট্রাই করতে পারো। মেয়েটা আগের থেকে এখন অনেকটাই ফ্রি হয়ে গেছে ওদের সবার সাথে থেকে। রিসা হেসে উঠল, ওর কাছে গিয়ে এক হাত দিয়ে নাফিসাকে জড়িয়ে ধরলো। আমাদের নাফুর মাথায় যদি বুদ্ধি আসে, মানে বুঝে নিতে হবে, ভালো কিছু বলবে তাড়াতাড়ি। রুহি উৎসাহী নিয়ে তাকিয়ে আছে নাফিসার দিকে। নাফিসা এবার সিরিয়াস হয়ে বলল, রিশা আপুর কথা অনুযায়ী তুমি বিয়েতে রাজি হয়ে যাও। এবার রুহির মুখটা ছোট হয়ে আসলো, চোখে অজানা দুশ্চিন্তা। নাফিসা গলা নিচু করে বলল, রাইহান ভাই যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে, তাহলে তুমি অন্য কারোর সাথে বিয়ে করছো, এটা সে সহ্য করতেই পারবে না। এদিকে আমাকে আলাদা কিছু করতেও হবে না, ওই দিকেও কিছু করতে হবে না, যা করার রাইহান ভাই নিজেই করে নিবে। রিসা আর রুহি দুজনেই অবাক হয়ে একসাথে বলে উঠল, আমাদের নাপুর মাথায় এত বুদ্ধি? নাফিসা একটু অ্যাটিটিউড নিয়ে হেসে বলল, আমার সাথে থেকে থেকে মাথা খুলে গেছে, না হলে আমি এমন বুদ্ধি পাবো কই? আর রাইহান ভাইয়া শেষ পর্যন্ত যদি না আসে, তাহলে অপশন বি অ্যাপ্লাই করব, ভাইকে তুলে নিয়ে তোমার সাথে জোর করে বিয়ে দিয়ে দেব, সিনেমা সিনেমাটির ব্যাপার ভাবে, তাই না? নিজের বিয়ের আসর থেকে পালিয়ে নিজের প্রেমিককে জোর করে তুলে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করলো প্রেমিকা। জোস, জোস হবে না? আমি অনেক এক্সাইটেড, নিউ একটা অ্যাডভেঞ্চার হবে আমাদের জন্য। রিসা ঢং করেই বলে উঠল। তিনজনে হাসাহাসি করছে। এমন সময় ইমা বেগম দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকেই কপাল কুঁচকে তিনজনের দিকে তাকালেন। তোরা তিনজন এভাবে বসে আছিস কেন? এখনই তো মেহমান আসার সময় হয়ে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তারপর চোখ ঘুরিয়ে রুহির দিকে তাকিয়ে বলো, এই রুহি, তোর জন্য আমি নতুন একটা শাড়ি বের করেছি, শাড়ি পরে ঠিক মতো সাজবি,
কথাটা শেষ করে ওয়ার্ড্রপ থেকে গাঢ় নীল সোনালি বর্ডারওয়ালা একটি শাড়ি বের করলেন। এই নে, এটা পরিস, হালকা গহনা দেখিয়ে বলল। রিশা, নাফিসা, তোরা দুজনে মিলে রুহিকে সাজিয়ে দে, ঠিক আছে? রিশা শাড়িটা হাতে নিয়ে বলল, আচ্ছা আম্মু, তুমি টেনশন কইরো না, আমরা এসব করে দিচ্ছি। ইমা বেগম গম্ভীর মুখে মাথা নেড়ে বেরিয়ে গেলেন। রিশা শাড়িটা রুহির হাতে দিয়ে বলল, চলো তোমাকে সাজাই, দেখি আমাদের রুহিকে না কে বলে। রুহি কপাল গুটিয়ে রিশার দিকে তাকিয়ে বলল, খুব বেশি কথা বলছিস তুই, চুপচাপ থাক। নাফিসা রিশার কথা বলার ভঙ্গিমা দেখেই হেসে দিল। চারিদিকে সাজসজ্জা আর ব্যস্ততার ভিড়ে যেন উৎসবের আমেজ। ড্রয়িং রুমে ফুলের গন্ধ, রান্নাঘরে খাবারের সুগন্ধির সুবাস, সব মিলিয়ে পুরো ভিলা যেন এক বিয়ে বাড়ির আবেশে ভরে আছে। বাইরে সন্ধ্যার আলো আঁধারি, হালকা বাতাসে পর্দা দুলছে, আর ভেতরে পরিবারের প্রতিটি সদস্য ব্যস্ত অতিথি আপ্যায়নের প্রস্তুতিতে। অতিথিদের জন্য আলাদা করে সাজানো সোফা আর চেয়ারগুলোতে সবাই একে একে বসেছেন। মাহবুব রাশিদ, মঈন রাশিদ, ইমা বেগম, বিলকিস সারা, সাবিহা খালেদ, আফিয়া বেগম, বাড়ির প্রধান সদস্যরা সযত্নে অতিথিদের আপ্যায়ন করছেন। সামনের এক কোণে বসে আছেন মাহবুব রাশিদ তার বন্ধু আহসান করিমের সাথে। বহুদিনের বন্ধুত্ব, তাই দেখা হতেই তাদের মধ্যে গল্প জমে উঠল। একদিকে পুরানো দিনের স্মৃতিচারণ, অন্যদিকে আজকের দিনটা সফলভাবে শেষ করার প্রত্যাশা। সাথে মঈন রাশিদও যোগ দিয়েছেন। তিনি আহসান করিমকে অনেক দিন থেকেই চেনেন, আর বড় ভাইয়ের উপরে তার অগাধ ভরসা আছে। রুহির জন্য ভালো ডিসিশনই তিনি নেবেন। আহসান করিমের স্ত্রী শিরিন বেগম ইতিমধ্যেই মহিলাদের দলে মিশে গেছেন। আফিয়া বেগম, বিলকিস আরা আর সাবিহা খালেদের সাথে গল্পে মেতে উঠেছেন তিনি। সামনের সোফায় বসে আছে রাহুল আহসান। রাহুলই সেই ছেলে যার সাথে রুহির বিয়ের প্রস্তাব ঠিক হয়েছে। পরিপাটির সাজে শান্ত স্বভাবের রাহুলকে দেখে মনে হচ্ছে পরিবারের সুনাম রক্ষার মতোই যোগ্য ছেলে। রাহুল পারিবারিক ব্যবসা সামলায়, অনেক দায়িত্বশীল ছেলে। ছোটবেলা থেকেই মাহবুব রশিদ তাকে চেনেন নিজের বন্ধুর ছেলে হওয়ার কারণে, এবং দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখার ফলে রাহুলের প্রতি তার আস্থা আছে। তাই তিনি নিশ্চিন্ত মনে রুহির সাথে রাহুলের বিয়ের সিদ্ধান্তটা নিয়েছেন। পাশে বসে আছে তার ছোট ভাই রিয়াদ। রিয়াদ বারবার চারিপাশ দেখছে, যেন কাউকে খুঁজছে। সাইমান বসে রাহুলের সাথে আলাপ জমালো। দুইজনের মধ্যে টুকিটাকি কথা হচ্ছে। পাশে রাইমা বসে, সেও ওদের সাথে কথা বলছে মাঝে মাঝে। ঘরে প্রবেশ করলো রিদওয়ান, সবাইকে সালাম দিল। আহসান করিম, শিরিনা খাতুন আর রাহুল সালামের উত্তর দিল। হঠাৎই চোখ ঘুরতেই তার দৃষ্টি আটকে গেল রিয়াদের ওপর। মুহূর্তে কপাল কুঁচকে উঠল। এই বেয়াদবটা এখানে কি করছে? মনে মনে ক্ষোভ জমল ওর। রিয়াদও যেন অপেক্ষায় ছিল, সাথে সাথেই উঠে দাঁড়িয়ে চমৎকার হাসি দিয়ে এগিয়ে এলো। আরে রিদওয়ান, তুই এখানে? সবাই একসাথে ওদের দিকে তাকালো। পরিবেশে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আহসান করিম কৌতূহলী চোখে বলেন, রিয়াদ, তুমি চেনো ওকে? রিয়াদ হাসি মুখে উত্তর দিল, ইয়েস পাপা, আমাদের ক্লাসমেট আর খুব ভালো বন্ধু। আর আজ জানতে পারলাম এতদিন পর যে আমাদের পরিবারও ফ্যামিলির ফ্রেন্ড। বলতে বলতে সে রিদওয়ানকে জড়িয়ে ধরল। হঠাৎ এইভাবে জড়িয়ে ধরা দেখে রিদওয়ান হতবাক হয়ে গেল। তবে চারপাশে সবার সামনে কিছু না বলে কানে কানে গম্ভীর স্বরে বলল, কি ব্যাপার, তুই এত ভালো হয়ে গেলি কবে থেকে রিয়াদ? রিয়াদ ঠোঁটের কোণে রহস্যময় হাসি এনে ফিসফিস করে জবাব দিল, আজও ওইটা নিয়ে পড়ে আসিস বো? জাস্ট একটা ভুল ছিল। তারপর স্বাভাবিক ভঙ্গিতে ছেড়ে দিল রিদওয়ানকে। রিদওয়ান ভেতরে ভেতরে আগুনে পড়লেও সবার সামনে নিজেকে সামলে নিল। মুখে জোর করে হাসি এনে ওদের কাছে গিয়ে বসলো, কিন্তু মনে মনে বলল, এই রিয়াদকে আমি খুব ভালো করেই চিনি, এত ঢং করার কি আছে? আর বড় মামু কিনা শেষ পর্যন্ত ওদের পরিবারকে বেছে নিল রুহি আপুর বিয়ের জন্য। হঠাৎ করে আহসান করিম চারপাশে তাকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, মাহবুব, তোর বড় ছেলেকে দেখছি না, কই সে? এখনো কি বাইরে জব করছে, নাকি অবশেষে ব্যবসায় এসেছে? এক মুহূর্তেই ঘরে থমথমে পরিবেশ নেমে এলো। সবার মুখের হাসি যেন হাওয়ায় মিলিয়ে গেল। অপ্রস্তুত হয়ে পড়লেন মাহবুব রশিদ।
চোখে মুখে অস্বস্তি ফুটে উঠলেও একটুখানি সময় নিলেন। তারপর কোনো রকমে সামলে নিয়ে শান্ত গলায় বলেন, আসলে কাজেই একটু ব্যস্ত থাকে, তাই বাড়িতে আসতে পারে না তেমন। কথাটা বললেও ভেতরে ভেতরে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। বড় ছেলের নাম উচ্চারণ করতে না করতেই তিনি দীর্ঘশ্বাস চাপা দিলেন। রিয়াদের সাইমনের নাম শোনার সাথে সাথেই মুখ কালো হয়ে গেল। কিন্তু মাহবুব রাশিদের উত্তরও বুঝতে পারল। সাইমন বাড়িতে থাকে না। আবার হাসি ফুটে উঠল ঠোঁটের কোণায়। পাশে বসা আফিয়া বেগম চুপচাপ শুনছিলেন। মুহূর্তেই তার চোখ ভিজে উঠল। বুকের ভেতর জমে থাকা কষ্ট হঠাৎ যেন আবারও নতুন করে মাথা তুলল। মনে মনে ভাবল, কতগুলো বছর হয়ে গেল ছেলেটাকে চোখে দেখিনি। হাতে গোনা কয়েকবার ফোনে কথা হয় ঠিকই, কিন্তু সেও যেন বাধ্যতামূলক। নিজে থেকে কথা বাড়াতে চায়, কিন্তু ও একেবারেই চায় না। বাড়ি আসতেই বললেই গম্ভীর হয়ে যায়, ফোন কেটে দেয়। বিয়ের কথা তুললেই তো একেবারে রেগে যায়, যেন কোনো দুঃস্বপ্ন শুনছে। চোখের কোণে পানি জমে উঠল আফিয়া বেগমের। হাতের আঙ্গুল দিয়ে আঁচল মুচড়ে ধরলেন। অজান্তেই একটা লম্বা শ্বাস বেরিয়ে এলো তার বুক থেকে। বিলকিসারা টের পেলেও কেউ কিছুই বলল না। নিস্তব্ধতার মধ্যে চাপা এক কষ্ট যেন সবার উপরে ছেয়ে গেল। মঈন রশিদ পরিবেশের ঠিক করার জন্য ইমা বেগমের দিকে তাকিয়ে বলেন, ইমা, রুহিকে নিয়ে আসো। বিলকিসারা হেসে যোগ করলেন, হ্যাঁ বৌমা, যাও, রুহিকে নিয়ে এসো। আর অতিথিদেরকে বেশিক্ষণ অপেক্ষা করিও না। শিরিন করিম মিষ্টি হেসে বলেন, আরে ভাবি, এত তাড়াহুড়ো করে লাভ কি? আমরা তো আপনজনই। ইমা বেগম হালকা হেসে মাথা নেড়ে সম্মতি জানালেন। তারপর রুহিকে নিয়ে আসতে গেলেন। এদিকে রুহিকে সাজানোর কাজ প্রায় শেষ। রিশা, নাফিসা আর জারিন মিলে তাকে পরিপাটি করে গুছিয়ে দিয়েছে। নীল শাড়িতে রুহিকে যেন এক অন্যরকম দীপ্তিতে ঝলমল করছে। রিশা শাড়ির আঁচলটা কাঁধে ঠিক করে দিয়ে মুচকি হেসে বলল, আপি, তোমাকে তো একেবারে জোস লাগছে। রাইহান ভাই দেখলে তো ফিদা হয়ে যাবে। যে মানুষটাকে আমার মন থেকে ভালোবাসি, তাকে পেতে গিয়ে এত ঝড় ঝাপটা পোহাতে হয় কেন? মনে মনে ভেবে রুহি মুখটা মলিন হয়ে গেল। জারিন মজা করে যোগ করলো, শুধু ফিদা নয় রে, মাথা থেকে সব ভূত নেমে যাবে। এমন জোস লুক দেখে তখন বাপ বাপ করতে করতে চলে আসবে। নাফিসাও হেসে বলল, তোমরা দুজন না একেবারে বাড়িয়ে বলছো। আপনি তো সবসময় সুন্দর, আজ শুধু একটু বেশি সুন্দর লাগছে। ওদের এই হাসি ঠাট্টার ভেতরে রুহি শুধু একবার হালকা হাসলো, তারপর আবার মাথা নিচু করে নিঃশ্বাস ফেলল। বুকের ভেতরে যে কান্নার ঢেউ উঠেছে, সেটা সে যেন লুকিয়ে রাখলো। দরজার ফাঁক দিয়ে ঢুকলেন ইমা বেগম। মেয়েকে সাজানো অবস্থায় দেখে তার চোখটা ছলছল করে উঠল। এই মেয়েটা কদিন পরেই তো আমার থেকে আলাদা হয়ে যাবে। কেমন হবে তার জীবন? মায়ের বুকটা হু হু করে উঠল। তবুও দৃঢ় থাকার চেষ্টা করে ইমা বেগম গলা সামনে বলেন, চলো, নিচে সবাই অপেক্ষা করছে। রুহি কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে মায়ের হাতটা ধরে উঠল। রিশা, জারিন সাথে সাথে পেছনে দাঁড়ালো। নাফিসা, রাহিলও ওদের সাথে গেল। রাহিল এখনো বেশ বড় হয়েছে এই 4 বছরে। বেশিরভাগ সময় নাফিসার সাথেই সময় কাটায় ছেলেটা। ধীরে ধীরে সবাই একসাথে হল ঘরের দিকে নামলো। রুহি যেন প্রতিটি পদক্ষেপ শূন্যতায় ডুবে যাচ্ছে। তার বুকের ভেতর কান্না জমে উঠলেও মুখে তা ফুটতে দিল না। ঘরে ঢুকেই রুহি মাথা নিচু করে সবাইকে সালাম দিল। মুহূর্তেই পরিবেশটা নীরবতায় নেমে এলো। সবার চোখ তখন কেবলই রুহির দিকে। আফিয়া বেগম দাঁড়িয়ে এর, উঠে উঠে রুহিকে কাছে টেনে নিলেন। আহ, মাশাল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। শিরিন করিমও এগিয়ে এসে রুহিকে জড়িয়ে ধরলেন। তারপর তার পাশে বসিয়ে দিলেন। স্নেহ মাখা দৃষ্টিতে তাকিয়ে বলেন, মেয়েকে দেখেই তো চোখ সরানো যাচ্ছে না ভাবি। তারপর স্বাভাবিক ভঙ্গিতে হাসি মুখে বলেন, আচ্ছা রুহি, কি কি করতে ভালো লাগে তোমার? পড়াশোনার বাইরে কিছু শখ আছে তো? আহসান করিমও যোগ করলেন, টুকিটাকি দুই একটা কথা বললেন। ঘরে বসা সবাই তখন নীরব দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। রাহুল নিচু চোখে লাজুকভাবে তাকিয়েছিল। মাঝে মাঝে এক ঝলক দেখছে রুহিকে। আর রিয়াদ,
সে যেন ভেতরে ভেতরে হাসি চাপার চেষ্টা করছে। অন্যদিকে রিদওয়ান পুরো পরিস্থিতি লক্ষ্য করে গম্ভীর চিন্তায় ডুবে যাচ্ছে। সবার চোখ তখন রুহি আর রাহুলের দিকে। কথোপকথনে পুরো ঘর ভরে গেছে। তখন রিদওয়ান নিঃশব্দে উঠে এসে রিশাদের পাশে দাঁড়ালো। হালকা ঝুঁকে ফিসফিস করে বলল, ওইদিকে দেখ। একসাথে রিশা, জারিন আর নাফিসা তাকালো রিদওয়ানের দেখানো দিকে। মুহূর্তেই তাদের মুখের রং পাল্টে গেল। নাফিসার শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে এলো। অজান্তেই পাশে থাকা জারিনের হাতটা শক্ত করে চেপে ধরল ও। জারিন সাথে সাথেই ওর দিকে তাকিয়ে বিষয়টা বুঝতে পেরে আস্তে করে সান্ত্বনার সুরে বলল, নাপু রিল্যাক্স, আমরা আছি তো, সব দেখছি। কিন্তু নাফিসার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে ওর ভেতরে ভেতরে পুরানো দিনের ভয় আবারও নতুন করে জেগে উঠছে। রিশা ঠোঁট কামড়ে কপাল কুঁচকে ফিসফিস করে বলল, এই মালটা আবার এখানে টপ কইরা ঢুকলো কেমনে? কিছুই বুঝলাম না। রিদওয়ান মাথা নেড়ে গম্ভীর স্বরে বলল, বড় মামুর বন্ধুর ছোট ছেলে এটা। রিশা বিস্মিত হয়ে বলল, কি বললি? আগে তো দেখিনি এই বেয়াদবটাকে আমাদের ফ্যামিলির ফ্রেন্ডের কারোর মধ্যে। জারিন দাঁত চেপে বলল, দেখ কেমন ইনোসেন্ট মুখ বানাইছে, মনে হচ্ছে মুখের ওপরে গিয়ে দুইটা ঘুষি বসায়। শেষমেশ রুহি আপির কপালে এই বেয়াদব মার্কা ছেলেটার মতো দেবর জুটবে, কে জানতো। রিদওয়ান বলে উঠল। রিশা হাত নাড়ার ভঙ্গিতে ওদেরকে থামিয়ে বলল, আগে বিয়েটা হয় কিনা সেইটা দেখ। মানে? চোখ বড় বড় করে জিজ্ঞেস করলো রিদওয়ান। জারিন দ্রুত বলল, কিছু না কিছু না। রিদওয়ান ভুরু কুঁচকে ওদের দিকে তাকালো। তার ভিতরে সন্দেহ জমতে লাগলো। প্রশ্ন করলাম একজনকে, উত্তর দিল আরেকজন। নিশ্চয়ই এরা কিছু গোলমাল পাকাচ্ছে। মনে মনে ভেবে নিল সে। মুখ ঘুরিয়ে ধীরে ধীরে বলল, এই তোরা কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো আমার? কথা শেষ হওয়ার আগেই সামনে এসে দাঁড়ালো রিয়াদ। ঠোঁটে ভদ্র হাসি, কণ্ঠে মেকি উষ্ণতা। হাই এভরিওয়ান, কেমন আছিস তোরা? সরি সরি, এখন তো তোরা আমার বিআই বিআই। ওদের চোখে মুখ গম্ভীর হয়ে উঠল। নাফিসা তখনও জারিনের হাতটা শক্ত করে ধরে আছে। রিয়াদ এবার সরাসরি নাফিসার দিকে তাকালো। ঠোঁটে হাসি রেখে বলল, কেমন আছো নাফিসা? আরে ভয় পাচ্ছ নাকি? পুরানো কথা বাদ দাও, এখন তো তুমি আমার বেআইন হও। নাফিসার ঠোঁটটা শুকিয়ে গেল। এই, তোরা এত কথা বলতে হবে না রে, দূরে থাকবি আমাদের থেকে। রিশা কড়া গলায় কথাটা বলে উঠল। রিয়াদের মুখে অদ্ভুত হাসি রেখে বলল, আরে তোরা আমাকে এখনো ভুল বুঝছিস? কোন ছোটবেলায় কি কাহিনী সেটা এখনো কেউ মনে রাখে নাকি? ওই আর কি, আল্লাহ শয়তান মস্তিষ্কে যদি হেদায়েত দিয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। কিছুটা ব্যঙ্গ করেই রিশা কথাটা বলে উঠল। এমন সময় মাহবুব রশিদ সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলেন, সাইফান আর রুহি, তোমরা রাহুলকে নিয়ে যাও, একটু আলাদা করে ওদের কথা বলতে দাও। সাইফান সাথে সাথে দাঁড়িয়ে উঠল। রাহুলও আর রুহিও আস্তে আস্তে উঠে দাঁড়ালো। দাঁড়িয়ে থাকা রিশাদের দিকে সাইফান তাকিয়ে বলল, কিরে তোরা এখনো এভাবে গোল হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আব্বু যা বললো শুনিসনি? চল সবাই উপরে যাই। আরে চশমা আপা যে, কখন এলে? আমি তো ভেবেছিলাম তুমি আসতে আসতে আমরা বুড়োই হয়ে যাব। আসলে না, তুমি তো আমাকে অনেক মিস করার সুযোগই দাও না, চোখের পলকেই হাজির হয়ে যাও। সাইমান হেসে ব্যঙ্গ ভঙ্গিতে বলল জারিনের দিকে তাকিয়ে, শোনো, তোমার মতো কারোর জন্য যদি মিস করার সুযোগ রাখতে যেতাম তবে এই জীবনটাই মিস হয়ে যেত। জারিন চোখ ছোট ছোট করে সাইফানের দিকে তাকিয়ে বলল। সাইফানও কপাল কুঁচকে অবাক হওয়ার ভান করে বলল, বাহ, চশমা আপার কি মিষ্টি ব্যবহার। সত্যি আপা, তোমার কেয়ারিংনেস দেখে আমি অভিভূত। ওই ভান করা অবাক হওয়া চেহারাটা অন্য কারো সামনে দেখিও, আমার কাছে কাজ হবে না, ঠিক আছে? ভাব নিয়ে কথাটা বলে উঠল জারিন। বাহ, কি সুন্দর আত্মবিশ্বাস। সত্যি তোমার মতো মানুষ হলে তো পুরো দুনিয়াটাই হিংসে করবে। হ্যাঁ, করবে তো বটেই, বিশেষ করে যারা অহেতুক খোঁচা দেওয়ার লাইসেন্স ধরে বেড়ায়। জারিন মুচকি হেসে পাল্টা কথাটা বলে দিল। সাইফানও ভুরু কুঁচকে বলল, তাহলে আমি বুঝে গেলাম তুমি আসলে আমারই ভক্ত, তাই এত খোঁচা খোঁচা কথা জমা রেখেছ। জারিন সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করে জবাব দিল, তুমি ভুল ভাবছো, আমি শুধু প্রতিরোধ করার ক্ষমতা বাড়িয়ে নিচ্ছি তোমার মতো মানুষের জন্য, বুঝেছো? তুমি তো এক প্রকার ভাইরাস অসুখ।
সাইফান ভান করে অবাক হয়ে থাকলো। ওরে বাবা, আমার অসুখের নামও বের হয়ে গেছে এখন! তুমি না হলে ডাক্তারদের রুটি রুজি তো বন্ধ হয়ে যেত। জারিন মুচকি হেসে কটাক্ষ করে বলল, তোমার মতো রোগী থাকলে ডাক্তাররা পালিয়ে যেত রুটি রুজি বাঁচিয়ে রাখতে। ওখানে যে কয়জন দাঁড়িয়ে ছিল ওদের ঝগড়া দেখে বিরক্ত সবাই। ওরা এক সাইডে কথা বলছে বলেই বড়টা কেউ শুনতে পায়নি। রিয়াদ হাঁ করে ওদের ঝগড়া দেখছে। রিদওয়ান বিরক্তি নিয়ে এবার বলো, ভাইয়া তোমরা চুপ করবা, এইখানে সবাই আছে, চলো ওপরে চলো। সাইফান চোখ ছোট ছোট করে বলে। একবার জারিনের দিকে তাকিয়ে হাঁটা দিল, জারিনও ভেঙচি কাটলো। অগত্যা সবাই এবার সিঁড়ির দিকে এগোতে শুরু করলো। রিয়াদও ওদের সাথে গেল। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় মাঝে মাঝে নাফিসার সাথে গা ঘেঁষতে লাগলো। নাফিসা অস্বস্তি হওয়ায় শর্ত ঝামেলা বাড়াতে চাইল না, একবারও তার চোখ তুলল না, আগে আগে চলে গেল। তা দেখে রিয়াদ শয়তানির হাসি দিল একটা। সবাই ওপরে উঠল। এক সাইডে রাহুল আর রুহিকে বসিয়ে দেওয়া হলো, যেন তারা একটু নিজেদের মতো করে কথা বলতে পারে। বাকিরা কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। রিয়াদ সাইফানের সাথে গল্প শুরু করলো। বাইরে থেকে কথোপকথনটা স্বাভাবিক মনে হলেও তাদের চোখ কিন্তু বারবার অন্যদিকে চলে যাচ্ছিল। এক দৃষ্টিতে সে নাফিসার দিকেই তাকিয়ে আছে। সাইফান হঠাৎ খেয়াল করলো রিয়াদের দৃষ্টি তার কাঁধের ওপর দিয়ে সরাসরি নাফিসার দিকে। সাইমা খান ভুরু কুঁচকে একবার নাফিসার দিকে তাকালো, তারপর মুহূর্তেই রিয়াদের আরো কাছে গিয়ে দাঁড়ালো, ওর ঘাড়ে হাত রাখলো। রিয়াদ আঁতকে উঠল। হালকা কিন্তু দৃঢ় ভঙ্গিতে সাইফান হেসে বলল, ছোট ভাই তোমার চোখটা কিন্তু ভুল দিকে ঘুরছে, নিজের চোখকে একটু সংযত করো। রিয়াদ মুচকি হাসি দিয়ে হকচকিয়ে গেল। জি ভাইয়া, কিছু বলছিলেন? সাইফানও ঠান্ডা গলায় উত্তর দিল, ওই আর কি, শুধু বললাম তোমার চোখ দুটো ঠিকঠাক জায়গায় রাখো। রিয়াদ ভ্যাবাচাকা খেয়ে মাথা নিচু করে ফেলল। মুহূর্তে তার ঠোঁট শুকিয়ে গেল, তবে নিজেকে সামনে স্বাভাবিক ভঙ্গিতে আবারও সাইফানের সাধারণ কথোপকথন চালিয়ে যেতে লাগলো। রেদওয়ান দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সাইফানের দৃঢ় ভঙ্গি আর রিয়াদের অসহায় মুখ দেখে সে হেসে ফেলল। এই সময় রিশা, জারিন আর নাফিসা নিজেদের প্ল্যান অনুযায়ী কাজে নেমে গেল। নাফিসা আর জারিন চারপাশে খেয়াল রাখলো, কেউ যেন টের না পায় তারা কি করছে। আর রিশা সুযোগ বুঝেই দ্রুত মোবাইলটা বের করে কয়েকটা সুন্দর ছবি তুলল রাহুল আর রুহির। ছবিগুলোতে রুহির মাথা নিচু লাজুক ভঙ্গি আর রাহুলের শান্ত চাহনি দেখেই যেন স্বপ্নময় লাগছে। হাসি মুখে রিশা ছবিগুলো সিলেক্ট করে রাহুলের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। তারপর চোখ টিপে জারিন আর নাফিসাকে ইশারা করলো, কাজ শেষ। ওরা তিনজন একে অপরের দিকে তাকিয়ে হালকা হেসে নিল। চারপাশের সবার কাছে বিষয়টা একেবারেই স্বাভাবিক মনে হলো। এদিকে রাহুল আর রুহির মধ্যে টুকিটাকি কথা শেষ। রুহির চোখে এখনো অস্বস্তি আর ভেতরে জমে থাকা দুঃখের ছাপ স্পষ্ট। সবাই নিচে নামলো, একে একে সবাই একত্রিত হলো। তারপর বড়রা বসে সিদ্ধান্ত নিল, রাহুল আর রুহির বিয়ে নিয়ে কোনো দেরি করা হবে না। প্রথমে ছোট করে আংটি পরানোর অনুষ্ঠান, তারপর আগামী সপ্তাহে বিয়ে। আনুষ্ঠানিকতা সাদামাটা করেই রাখা হবে। বিয়েটা হবে জমকালো আয়োজন করে, পুরো পরিবার আর আত্মীয় স্বজনের উপস্থিতিতে। শিরিন করিম হেসে বলেন, ইনশাল্লাহ ভাবি, খুব সুন্দর জুটি হবে। রিয়াদের পরিবার বিদায় নিতে লাগলো সবার কাছ থেকে। একে অপরের সাথে কথা বলায় ব্যস্ত সবাই। রিয়াদ যেন সুযোগের অপেক্ষায় ছিল, যাওয়ার আগে হঠাৎ করেই ওদের সামনে এসে দাঁড়ালো, ঠোঁটে ভদ্রতার আড়ালে মেকি হাসি টেনে নিয়ে। তারপর একে একে সবার সাথে ভদ্রভাবে কথা বলতে লাগলো। রিশা আর জারিন বিরক্ত মুখে কোনো মতে সৌজন্য দেখালো। নাফিসার দিকে এগিয়ে আসতেই চোখে কেমন অদ্ভুত দৃষ্টি নিয়ে বলল, এত ভয় ভয় চেহারা কেন করছো? পুরানো দিনের সব ভুল বোঝাবুঝি বাদ দাও কেমন। কথাটার সুরটা যতই ভদ্র শোনাক না কেন, তার চোখের চাহনি আর ঠোঁটের বাঁকা হাসি বুঝিয়ে দিল কথাগুলো ভেতরে লুকিয়ে আছে অন্য মানে। তার নাফিসা ভালোভাবেই টের পাচ্ছে। গলা শুকিয়ে গেলেও কোনো উত্তর দিল না, শুধু মুখ ঘুরিয়ে নিল। রিশা ওর দিকে এগিয়ে গিয়ে দাঁত চেপে ফিসফিস করে বলল, এই বাল, তোকে এত ভদ্র সাজা লাগবে না।
তুই যে কি বালের ছিঁড়া বাল, আমার ভালো করেই জানা আছে। এত ভদ্রতা অন্য জায়গায় গিয়ে দেখাবি। রিয়াদ হেসে বলল, তারপর ভদ্রতার মুখোশ ধরে বিদায় নিয়ে বাকিদের সাথে বেরিয়ে গেল। ওরা চলে যেতেই রুহি আর দম আটকে রাখতে পারল না। সারাটা সময় বুকের ভেতর চাপা অস্বস্তি যেন হঠাৎ বিস্ফোরণেই হয়ে উঠল। কোনো কথা না বলে তাড়াহুড়ো করে নিজের রুমে চলে গেল। দরজাটা বন্ধ করে ঘরের ভেতরে বসে পড়তেই মনে হলো শ্বাসরুদ্ধকর এই পরিবেশ থেকে সে সামান্য হলেও মুক্তি পেল। বাড়ির বড়রা তখনও ড্রয়িং রুমে টুকটাক নিজেদের মধ্যে আলাপ চালাচ্ছে। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা, রাহুলের পরিবারের সাথে আরো কিছু কথা ঠিক করা, সব মিলিয়ে তাদের কথোপকথন বেশ গম্ভীর। জারিন বিদায় নিয়ে নিজেদের বাড়ির দিকে রওনা হলো। এরপর ধীরে ধীরে সবাই যে যার রুমে চলে গেল। নাফিসাও ক্লান্ত শরীর নিয়ে ঢুকলো রুমে। ফ্রেশ হয়ে নামাজের জন্য দাঁড়ালো। এতক্ষণে বেশ রাত হয়ে গেছে। এইসব আর এর ভেতর তার নামাজ পড়তে দেরি হয়ে গেছে। তবুও কোনো রকমে নিজের নামাজটা আদায় করলো। নামাজি শেষে মাদুর গুটিয়ে রেখে বই খাতা আর কলম হাতে নিল। কয়েকদিন পরই এইচএসসি পরীক্ষা। পড়াশোনার চাপ এখন অনেক বেশি। আকাশ ভাইয়ার কাছে টিউশন পড়লেও মাঝে মাঝে কিছু জায়গা জটলা বাঁধে। তখন সে আফিয়া বেগমের কাছেই বসে পড়ে। আফিয়া বেগম পড়ানোর হাত সবসময় স্পষ্ট ও সুন্দর। তাই নাফিসা নির্দ্বিধায় ওর কাছে সাহায্য চাইতে পারে। আর আফিয়া বেগম নিজেই মাঝে মাঝে ওকে পড়ায়। নাফিসার ডাক্তার ডক্টর বানাবে বলে ঠিক করেছেন। নাফিসাও মামুনির ইচ্ছে পূরণ করতেই পড়াশোনায় মন দিয়েছে অনেক আগে থেকে। সবকিছু গুছিয়ে নিয়ে সে হাঁটতে হাঁটতে আফিয়া বেগমের রুমের দিকে এগোলো। দরজার কাছাকাছি আসতেই ভেতর থেকে ভেসে এলো এক অচেনা কণ্ঠস্বর, সাথে মিশে মায়ের কণ্ঠ। আফিয়া বেগম ভেজা গলায় বলছেন, তেহু, আর কতদিন বাইরে থাকবি? এবারে তো তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেল। তুই কি এসে একবারও দেখবি না? আমরা কি আমার কি মন চায় না তোকে একবার বুক ভরে দেখতে? কবে যে আসবি? এই ভাবনায় বুকটা হু হু করে ওঠে। অপর পাশ থেকে কি জবাব এলো সেটা নাফিসার কানে পৌঁছালো না। কিন্তু মায়ের কথা বলার ভঙ্গি শুনেই তার বুকটা কেঁপে উঠল। কোনো সন্দেহ রইল না আফিয়া বেগম কথা বলছেন সাইমানের সাথে। সাইমানের নামটা শুনতেই নাফিসার ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিঃশ্বাস যেন গলা আটকে গেল। মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তারপর বই খাতা বুকে শক্ত করে চেপে ধরলো। আর কোনো শব্দ না করেই দৌড়ে চলে গেল নিজের রুমে। ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল নাফিসা। ভেতরে প্রবল নীরবতা, যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে গেছে এই ছোট্ট চার দেওয়ালের ভেতরে। ধীরে ধীরে পা টেনে এসে বিছানার পাশে বসলো সে, মাথাটা বিছানার প্রান্তে ঠেকিয়ে। হঠাৎ করে কান্নার ভেঙে পড়ল। বুকের ভেতরে সমস্ত জমাট বাঁধা কষ্ট, অভিমান, শূন্যতা মিলে মিশে গলায় কাটার মতো আটকে ছিল এতক্ষণ। এবার আর তা আটকে রাখা গেল না। ভেতরে বাঁধ ভাঙা কান্না হু হু করে বেরিয়ে এলো। শব্দ করে হাহাকার তুলে কাঁদতে লাগলো। চোখের পানির সাথে যেন জমে থাকা কষ্টগুলোও বেরিয়ে আসছিল। প্রথমে সাইমনের প্রতি তার অনুভূতিগুলো ঠিক বুঝতেও পারেনি। কিশোরী মন কি আর সবকিছু বুঝতে পারে? সম্পর্কটা কেবলই অদ্ভুত এক টান মনে হতো। কিন্তু সময়ের সাথে সাথে সে উপলব্ধি করলো এই মানুষটার জন্যই তার বুকের ভেতরে অস্থিরতা, প্রতিদিনের অপেক্ষা আর প্রতিটি নিঃশ্বাসে তৃষ্ণা জেগে ওঠে। আজ সে নিশ্চিত সাইমনকে সে ভালোবেসে ফেলেছে। এই উপলব্ধি তার বুকের ভেতরে আরো ভারী করে তোলে। চোখ বুজলেই মনে পড়তে থাকে 4 বছর আগের সেই রাতের কথা। সেই রাতে সাইমন ছাদ থেকে হঠাৎ করেই চলে যাওয়ার পর চারিদিকে অঝোর বর্ষণ শুরু হলো আরো। ভিজতে ভিজতে ছাদের এক কোনায় বসে বলল ও, ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার শরীর ভিজিয়ে দিচ্ছে, কাঁপছে ঠান্ডায়। তবুও বুকের হাহাকার যেন থামছেই না। কাঁদতে কাঁদতে একসময় জ্ঞান হারিয়ে ফেলল। রাতভর ঝড়ো বৃষ্টি আর ভেজা অন্ধকারের সাথে কেটেছে সারাটা রাত। সকালবেলা যখন অচেতনতা কেটে ধীরে ধীরে জ্ঞান ফিরল, তখনও নিজেকে ছাদের ভিজে মেঝেতে শুয়ে থাকতে দেখে মাথাটা ভারী, শরীর অসাড়। কষ্ট করে উঠে বসলো। মাথায় হাত বুলিয়ে চোখের পাতা মেলতেই আগের রাতের স্মৃতি ঝড়ের মতো করে এসে আছড়ে পড়ল।
মুহূর্তেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সাইমনের কণ্ঠ কাছে আসা, শরীরের ভেতর শিরশির করে উঠল। মনে হচ্ছে এখনই লেগে আসছে স্পর্শগুলো। তারপর নিজের হাত রাখল সাইমনের দেওয়া লাভ বাইটের ওপর। শরীরের ভেতর শিহরিত জেগে উঠল। তারপর সাইমনের সবকিছু একসাথে ভেসে উঠল। আর সাথেই মনে পড়ল তার রাতের হাতের রক্তের দাগ। চোখের সামনে ভেসে উঠতে গা শিউরে উঠল। অসুস্থ ভারী শরীরটা কোনো মতে টেনে ছাদ থেকে নামতে লাগলো। সিঁড়ি ধরে নিচে নামতে নামতে শরীরটা যেন আরো কাহিল হয়ে বুকের ভেতরটা হঠাৎই ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা করলো। অজানা আতঙ্ক আর অস্থিরতা নিয়ে সিঁড়ি বেয়ে দৌড়ে নামতে লাগলো। নিচে নেমে চারিদিকে তাকালো। পুরো বাড়ি নিস্তব্ধ। সকালের আলো ফুটেছে, কিন্তু এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। একমাত্র পাশের মসজিদ থেকে ভেসে আসছিল আজানের সুমধুর ধ্বনি। সেই ধ্বনির ভেতরে যেন নাফিসার বুকের শূন্যতা আরো স্পষ্ট হয়ে উঠল। অস্থির পায়ে হেঁটে সাইমনের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। কিন্তু রুমটা ফাঁকা, বিছানা খালি, আলমারি বন্ধ, কোথাও সাইমন নেই। তখন তার মনে হলো সাইমন চলে গেছে। দেওয়ালে হাত রেখে কোনো মতে নিজের রুমের দিকে ফিরল। বৃষ্টিতে ভিজতে ভেজা কাপড় শরীরে লেপ্টে আছে। সারা রাত ভিজে থাকার পর শুকিয়ে কেমন যেন অদ্ভুত গন্ধ বের হচ্ছে ভিজে জামা থেকে। ক্লান্ত শরীর নিয়ে ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো। শূন্য চোখে বিছানার দিকে তাকিয়ে রুহি আর রাহির এখনো ঘুমে বিভোর হয়ে আছে। কোনো প্রতিরোধ ছাড়াই নিজেকে বিছানায় ফেলে দিল। চোখের পাতা ভারী হয়ে আসছে, শরীর জ্বরে কাঁপছে। পরে যখন চোখ মেলল তখন সে নিজেকে হাসপাতালের সাদা দেওয়ালের ভেতর দেখতে পেল। মাথার পাশে স্যালাইন ঝুলছে। মনে পড়ল সেদিন জ্বর এসে শরীরটাকে কাহিল বানিয়ে ফেলেছিল। মাঝে মধ্যেই সাইমনকে খোঁজার চেষ্টা করছে, চারপাশের জিজ্ঞাসা করছে, ছলে বলে রিশাকে বলছে, কিন্তু রিশার ঠান্ডা উত্তর, সাইমন ঢাকায় চলে গেছে জরুরি কাজে। তার বুকের ভেতরে আরো অস্থিরতা ছড়িয়ে দিয়েছিল। এরপর বহুবার কথায় কথায় আফিয়া বেগমকে জিজ্ঞেস করেছে, কিন্তু প্রতিবারই ভদ্র মহিলার চোখ ভিজে উঠেছে ছেলের জন্য। মামুনির কান্না দেখতে দেখতে নিজের ভেতরের এক অদ্ভুত অপরাধ বোধ জন্ম নিতেই ওর ভেতরে। মনে হতো হয়তো তার জন্যই সাইমন দূরে চলে গেছে, হয়তো তার কারণেই সে আর বাড়িতে ফিরতে চায় না। এই ভাবনা মাথায় ঘুরপাক খেতে খেতে কতবার যে অশ্রু ঝরেছে সে নিজেও জানে না। আজও সেই স্মৃতিগুলোই বুকের ভেতর হাহাকার তুলছে। বিছানায় মাথা গুজে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়ল নিজেও টের পায়নি। বাইরে হাওয়ার শব্দ, জানালার কাছে ঠেকা পাতার খসখসানি, সব মিলিয়ে যেন এক নিস্তব্ধ রাত। আবার তাকে 4 বছর আগের অশ্রুসিক্ত সেই সময়ে ফিরিয়ে নিয়ে গেল। রুহি একা বসে আছে ঘরের বিছানার কিনারায়। ঘরটা আধো অন্ধকার। জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া স্ট্রিট লাইটের হলদে আলো বিছানার চাদরে লম্বা ছায়া এঁকে দিচ্ছে। সিলিং ফ্যান ধীরে ধীরে ঘুরছে, পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস। বাইরে কোথাও দূরে রাত পোহাবার বাঁশির শব্দ। মাঝে মাঝে একটা কুকুর ডাকে, আবার চুপ। বৃষ্টি ভেজা মাটির গন্ধ এখনো টিকে আছে বাতাসে। দিনের শেষ বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কার্নিশে জলের ফোঁটা এখনো টুপটাপ পড়ছে। রুহি ফোনটা 2 হাতে ধরে আছে। স্ক্রিনে রাইহানের একটা ছবি। নীল শার্ট, চোখে সোজা সাপটা তাকিয়ে থাকা সেই চাহনি, ঠোঁটের কোণে মৃদু হাসি। চোখ থেকে নেমে আসা পানি স্ক্রিনে পড়ে গেল, গোল গোল দাগ বানিয়ে দিচ্ছে। সে আলতো করে আঙ্গুল দিয়ে মুছে দেয়, আবার পানি পড়ায়। আবার হোয়াটসঅ্যাপে ঢুকলো। রিশা যে ছবিটা ওর ফোন থেকে পাঠিয়েছিল, ঠিক তার নিচে ছোট্ট নোটিফিকেশন, ডেলিভার্ড। কিন্তু সিন হয় না, কিছুতেই না। কতক্ষণ ধরে বসে আছে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দ যেন সময়কে আরো ধীর করে দিচ্ছে। মনে মনে হাজারটা ভাবনা ভিড় করে আসছে। তুমি কি দেখোনি, নাকি দেখেও দেখোনি রাইহান? আমার আজকের দিনটা কেমন করে কেটে গেল তুমি কি বোঝো? সবাই যখন আমার হাসিটা গুনে গুনে সাজিয়ে রাখলো, আমি তখন তোমাকে কল্পনা করে কল্পনার ভেতরেই আশ্রয় খুঁজছিলাম।
তুমি কি জানো, আজ সিদ্ধান্ত হয়ে গেলে তোমার কথা মতোই বড় আব্বুর পছন্দ করা ছেলের সাথে আমার এনগেজমেন্ট ঠিক হয়ে গেল। ভালো ছেলে, ভালো পরিবার, ভালো, তাই তো? কিন্তু আমার বুকের গভীরে যে নামটা বারবার ধুপধাপ করে বাজে, সেটা তো তুমি ছাড়া আর কে? বুকের ভেতরটা টেনে ধরা কষ্টে থরথর করে কেঁপে ওঠে। রুহি ফোনটা একটু ঝুঁকে বুকে চেপে ধরে, তারপর আবারও স্ক্রিনে জ্বলে ওঠে একই ছবি, একই নীরবতা। আমি কি সত্যি তোমাকে পাবো রাইহান, নাকি আমি ভালো মেয়ে হতে হতে একদিন দেখে ফেলবো আমার দুই হাত খালি হয়ে গেছে? মানুষ তো বলে, যার জন্য দোয়া করা হয় সে একদিন না একদিন এসে দরজায় দাঁড়ায়। কিন্তু যদি দরজাটা খুলবার আগেই তালা পড়ে যায়, যদি আমার পথের শেষে তোমার বদলে তোমার বদলে অন্য কারোর নাম ঝুলে থাকে। বাইরে হাওয়ার ছোঁয়ায় পর্দা একটু দুলে ওঠে, সেই সাথে দুলে ওঠে ভেতরের শ্বাসটাও। রোহিত খুব ধীরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। মনের ভেতর ঝুলে থাকা কথাগুলো নিজের সাথে নিজেই ফিসফিস করে। তুমি তো জানো আমি হুট করে ভেঙে পড়ি না, কিন্তু আজকের এই নরম নীল শাড়ির ভাঁজে ভাঁজে আমি পুরো ভেঙে গেছি। চোখে জমা জল নেমে এসেছে, গাল ভিজিয়ে দেয়, সেই আঙ্গুলের ডগা দিয়ে ছবির ওপর আলতো করে বোলায়, যেন দূর থেকে রাইহানের মুখ ছুঁতে চায়। শোনো, আমি অপেক্ষা করব। এই অপেক্ষাই তো আমার সাহস। সবাইকে খুশি করার ভেতর থেকেও আমি আলতো করে তোমাকেই ডাকবো, নাম ধরে না, কেবলই মনে মনে। যদি কপালে থাকে তুমি উত্তর দিবে, যদি নাই থাকে তবে একদিন আমি এই ছবিটা আর্কাইভ করে দিব। কিন্তু আজ না, আজ পারবো না। হঠাৎ দূরের আকাশে পাতলা মেঘের আড়াল সরিয়ে অর্ধেক চন্দ্র বেরিয়ে আসে। জানালার কাছে টুপটুপ জলরাশি, একটু এক টুকরো ঝিকিমিকি। ঘরে সেই আলো এসে পড়তেই রুহির চোখের জল চিকচিক করে ওঠে। ছোট্ট আশা, ক্ষীণ তবুও টিকে থাকা। সে ফোনের স্ক্রিনটা একবার শেষবারের মতো দেখল, এখনো ছিন নয়। তবুও বুকের ভেতর খুব আস্তে করে কথাটাই বাজলো, আল্লাহর কাছে দিয়েছি, তুমি পথ চিনে নেবে রাইহান, আমি অপেক্ষায় থাকবো। রাতটা আরো গভীর হয়। রুহি মাথাটা দেওয়ালে ঠেকিয়ে বসে আছে, চোখ ভেজা, হাতে ফোন, আর চারিদিক জুড়ে নরম নীরবতা। নীরবতার ভেতরেই তার ছোট্ট জেদি প্রার্থনাগুলো ঘুরে ঘুরে ওঠে। আল্লাহ ঠিক তার প্রার্থনা কবুল করবে। দুপুরের রোদটা ক্যাম্পাসে নরম হয়ে এসে পড়েছে। গাছের পাতার ফাঁক দিয়ে ভেঙে ভেঙে পড়া আলো মাটিতে ছোপ ছোপ দাগ কেটে রেখেছে। হালকা বাতাসে বইছে, দূরের ক্রিকেট খেলার শব্দ ভেসে আসছে। কেউ কেউ আউট বলে চেঁচাচ্ছে, আবার কেউ হেসে গড়িয়ে পড়ছে। ক্যাফেটেরিয়ার সামনে গরম সিঙ্গাড়ার গন্ধ এসে মিশে যাচ্ছে চারপাশের কোলাহলে। ক্যাম্পাসের একটা কোনায় পুরানো অশ্বত্থগন্ধা গাছের নিচে তিনজন বসে আছে, নাফিসা, মেহরিন আর মেহরাব। গাছটার গোড়ায় চারপাশ ঘিরে বানানো সিমেন্টের বৃত্তাকার বেঞ্চে তারা জায়গা করে নিয়েছে। নাফিসা বই খুলে একেবারে মুখ গুজে বসে আছে, যেন বাইরের পৃথিবীটা তার কাছে নেই। পাশে বসে থাকা মেহরিনের বারবার বিরক্ত চোখে তাকাচ্ছে ওর দিকে। আরে ধুর, দুপুরের এই মুডটা নষ্ট করার জন্যই মনে হয় তুই জন্মেছিস নাফু, বিরক্ত গলায় বলে উঠল মেহরিন। সত্যি তো, মেহরাবও হেসে বলে, একটু চারপাশে তাকাস, মানুষ জীবন আছে এখানে। বইটা তো তোকে প্রেমে পড়ার মতো আঁকড়ে ধরেছিস একেবারে। নাফিসা কোনো উত্তর দিল না, পাতায় চোখ বুজে রাখলো আরো জোরে। মেহরিন ঠোঁট বাঁকিয়ে বলল, তুই জানিস তো, তোর এই বই পড়া চেহারাটা দেখে আমার রাগ না হয়ে হিংসে হয়। মনে হয় আমরা এখানে বসে বাতাস খাচ্ছি আর তুই আমাদের চেয়ে অনেক বুদ্ধিজীবী। এটা একদম মেনে নেওয়া যায় না। মেহেরাব মজা করে ওর সাথে যোগ দিল, ওই রকম করলে কিন্তু একদিন তোকে লোনলি লেডি অফ ক্যাম্পাস খেতাব দিয়ে দিব। তারপর আর কেউ পাশে বসবে না, শুধু বই আর তুই। ক্যাম্পাসের পোস্টারেও ছবি দিয়ে দিব। সতর্কীকরণ, এর কাছে আসলে বইয়ের ভেতরে হারিয়ে যেতে পারেন। মেহরিন হেসে ফেটে পড়ল, ভালোই তো হবে, অন্তত আমরা বাঁচব।
না হলে আমাদের দুজনের যত গল্প মজা সব নষ্ট হয়ে যায় এই কিংবদন্তি পাঠিকার কারণে। নাফিসা একটু বিরক্ত মুখ তুলে তাকালো, তারপর আবার নিচে নামিয়ে দিল। মেহেরিন ধৈর্য হারিয়ে তার বইটা টেনে নিল হাত থেকে। এইবার ঠিকঠাক আমাদের সাথে কথা বলবি, নাকি তোর অমূল্য সাহিত্য চর্চা চালিয়ে যাবি? কথা না বললে তোকে একদম বয়কট ঘোষণা করব। মেহরাব হেসে বলল, আমার মনে হয় নাফু গোপনে আমাদের দুজনের কথাই লিখে রাখছে, পরে কোনো বই ছাপাবে, তখন কিন্তু কপিরাইট ক্লেম আসবে। নাফিসা বিরক্ত হয়ে মুখ বাঁকালো, তোরা না একদম বাচ্চা। মেহেরিন কপাল উঁচু করে তাকালো, তারপর হঠাৎ সিরিয়াস সুরে বলে উঠল, আচ্ছা নাফি, তোকে কখনো কারোর জন্য বই ফেলে রাখতে ইচ্ছে করে না? প্রশ্নটা শুনে নাফিসা থমকে গেল, কিছুক্ষণের জন্য চুপ। মেহেরাবও এইবার খুনসুটি বাদ দিয়ে তাকালো তার দিকে। মানে, বইয়ের বাইরে যে একটা অন্যরকম পৃথিবী আছে, সেটা তুই এড়িয়ে যাচ্ছিস না তো? নাফিসার চোখের কিনারায় একটু অস্বস্তি খেলে গেল। সবাই সবকিছুর জন্য তৈরি থাকে না, বুঝলি? মেহেরিন আর মেহেরাব দুজনেই চুপ করে গেল। নাফিসার কথার আসল মানে বুঝতে পেরেছে ওরা। ওদেরকে চুপ থাকতে দেখে নাফিসা বই এক সাইডে রেখে, ওকে বল, কি বলবি? এমন স্যাড স্যাড মুখ করার দরকার নাই। দুজনই আর কথা না বাড়িয়ে হাসি হাসি মুখ করে গল্প জুড়ে দিল। চারপাশে পাতা ঝিরিঝিরি শব্দ তুলল। ক্রিকেট মাঠ থেকে ভেসে এলো আবার করতালি। দুপুরের হালকা আলোতে তিনজনের কথোপকথন যেন ক্যাম্পাসের কোলাহলের ভেতরেও আলাদা একটা ছোট্ট পৃথিবী গড়ে তুলল। নাফিসা পাশে রাখা বইটা বন্ধ করে ব্যাগ গুছিয়ে রাখলো গম্ভীর ভঙ্গিতে, দুজনের দিকে তাকিয়ে বলল, আচ্ছা আমি উঠি, অনেক দেরি হয়ে যাচ্ছে মনে হয়। ড্রাইভারও হয়তো এসে পড়েছে। কালকে তো রুহি আপুর এঙ্গেজমেন্ট, আজকে বাসার সবাই বের হবে শপিংয়ে, তাই আমাকেও এখন যেতে হবে। তোরা কিন্তু কাল ঠিক সময়ে চলে আসিস। কথাটা শুনতে মেহেরিন সঙ্গে সঙ্গেই নাক সিটকালো। উফ, ওই এঙ্গেজমেন্টের কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। মেহেরাবও বিরক্ত মুখ যোগ দিল, সত্যি রুহি আপু ওই রিয়াদ বেয়াদবটার ভাইয়ের সাথে বিয়ে করবে? এটা বিশ্বাসই করতে পারি নাই। মুহূর্তের জন্য বাতাসটা ভারী হয়ে গেল। নাফিসা চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে কিন্তু ভেতর থেকে ভর দিয়ে বলল, আল্লাহ যদি চান তাই হবে, আর আল্লাহ যদি না চান তাহলে সে তার ভালোবাসার মানুষটাকেই পাবে, যেভাবেই হোক। আল্লাহ মনে হয় কখনো কখনো বান্দাকে পরীক্ষা নেন, দেখেন সে কতটা ধৈর্য ধরে, কতটা তার উপরে ভরসা রাখে। কথাগুলো বলার পর নাফিসা হালকা একটা নিঃশ্বাস ফেলল, যেন বুকের ভেতর চাপা ব্যথা একটু হলেও বাইরে এলো। মুখে ছোট্ট হাসি আনতে চেষ্টা করলো, যদিও সেই হাসির পেছনে লুকিয়ে ছিল ভারী অস্থিরতা। কথাগুলো বলতে বলতেই মুখটা হালকা হাসি রাখার চেষ্টা করলো নাফিসা, কিন্তু সেই হাসির আড়ালেও ক্লান্তি আর অস্থিরতা ধরা পড়ে যাচ্ছিল। সে দ্রুত উঠে দাঁড়ালো, চাদরের আড়ালে কাঁধে টেনে নিয়ে হালকা নাড়ল। আল্লাহ হাফেজ। মেহেরিন আর মেহেরাব দুজনে একসাথে উত্তর দিল, আল্লাহ হাফেজ। হাত নাড়িয়ে বিদায় দিল নাফিসা। ওর হেজাবটা বাতাসে হালকা উড়ল, আর তার হাঁটতে হাঁটতে দূরে মিলিয়ে যাওয়া অবয়বটা অশ্বত্থগন্ধা গাছের ছায়ার ফাঁক দিয়ে অদৃশ্য হয়ে গেল। মেহেরিন ও মেহেরাব দুজনেই চুপচাপ তাকিয়ে রইল তার দিকে। ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহেরিন দীর্ঘশ্বাস ফেলল। পাশে বসা মেহেরাবও অবচেতনেই একই কাজ করলো। ওরা দুজনেই গত 4 বছরে নাফিসাকে খুব কাছ থেকে দেখেছে। মেয়েটা স্বভাবে চাপা, ভেতরে কিছুই তেমন একটা কারোর সাথে ভাগ করে না। হাসে, কথা বলে, কিন্তু বুকের গভীরে অদ্ভুত অনুভূতিগুলো যেন সব সময় তালাবদ্ধ রাখে। তবুও ওরা দুজন বুঝতে পারে নাফিসার ভেতরে অনেক কিছুই জমে আছে। চোখের কোণায় হঠাৎ আসা অস্বস্তি, মাঝে মাঝে কথার ভেতরে থেমে যাওয়া, কিংবা কোনো প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া, সবই তো বলে দেয় মনের ভেতরে এক ঝাঁক অদেখা ঝড় বইছে। মেহরাব নিচু গলায় বলল, ওকে যতটা চিনি মনে হয় অনেক কিছুই চাপা দিয়ে রেখেছে। মেহরিন নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো।
দুজনেই জানে নাফিসার মনের ভেতরটা জগৎটা তাদের অচেনাই যায়। ঢাকার নামকরা শপিং মল, বাইরে থেকেই আলোয় ঝলমল করছে পুরো বিল্ডিংটা। চারিদিকে কাচের দেওয়ালে নিয়ন সাইনবোর্ডের ঝলক। ভেতরে ঢুকতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস মুখে এসে লাগলো। লিফটের সামনে লম্বা লাইন, এক্সেলেটরে ওঠানামা করছে পরিবার আর তার তরুণ তরুণীরা। এক কোণে বাচ্চারা কোলাহল করছে, কোথাও আবার প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে হাঁটছে। মলের ভেতর গম গম করছে মানুষের ভিড়, ব্যাগ হাতে সবার মুখ চোখে মুখে কেনাকাটার আনন্দ। রুহি, জারিন, রিশা, নাফিসা, রাইমা আর রিদওয়ানও দাঁড়িয়ে আছে। চারিদিকে এত হইচই, তবুও রুহির চোখে ঝিলিক নেই। অনিচ্ছা সত্ত্বেও এসেছে শুধু রিশাদের জোড়াজুড়িতে। রুহি ভেতরে ভেতরে বিরক্ত। রিশা, জারিন, রাইমা, রিদওয়ান সবার উচ্ছ্বাস নিয়েই দোকান ঘুরছে। বড় আব্বুর কথায় রাহুল আর রিয়াদকেও ডাকা হয়েছে। সে বিয়ে যে বিয়ে সে চায় না, সেই বিয়ের শপিং করতে এসে বুকটা ভার হয়ে উঠছে বারবার। এমন সময় রাহুল আর রিয়াদ এসে হাজির। রাহুল ভদ্রতাভাবে সবার সাথে সালাম দিল, খোঁজ খবর নিল, কথা বলল। অথচ রিয়াদ এলো এক অদ্ভুত শয়তানি হাসি মুখে টেনে। হাই এভরিওয়ান। ওর কথায় ওরা সবাই উত্তর দিয়া বোধ করলো না, মুখ ঘুরিয়ে ইগনোর করলো। এটা দেখে রিয়াদের মুখ কালো হয়ে গেল। কেবল রাইমা আর রুহি ভদ্রতার খাতিরে ছোট্ট করে উত্তর দিল। তারপর সবাই আলাদা হয়ে চারপাশের দোকানগুলোতে ঢুকে পড়ল। কাপড়ের দোকানের এক পাশে উজ্জ্বল স্পটলাইটে ঝুলছে তো নতুন কালেকশনের ড্রেস। রিশা একটা লেহেঙ্গা হাতে তুলে নিল। নাফু, এই ড্রেসটা ট্রাই কর, তোকে দারুণ মানাবে। নাফিসা মাথা নেড়ে বলল, আমার দরকার নেই আপি, এখনো অনেক ড্রেস আছে আমার কাছে। রিশা কপাল কুঁচকে বলল, না, একদমই না, একবার ট্রাই করে দেখ, না মানালে নিবি না। না চাইলেও নাফিসার হাতে ড্রেসটা গুজে দিয়ে তাকে ঠেলে দিল ট্রায়াল রুমের দিকে। নাফিসা যাওয়ার সাথে সাথে পেছন থেকে ধীর পায়ে রিয়াদ এগোলো। যাওয়ার আগে একবার চারিদিকে তাকালো, দেখলো সবাই নিজেদের মতো ব্যস্ত। ঠোঁটের কোণে শয়তানি হাসি, চোখে অদ্ভুত দৃষ্টি নিয়ে এগিয়ে গেল। এদিকটায় আশেপাশে কেউ নেই। মলের এক কোণার নিরিবিলি সেকশন। নাফিসা ড্রেস হাতে ট্রায়াল রুমের দরজার দিকে যাচ্ছিল। হঠাৎই এক ঝটকায় একটা শক্ত হাত ওকে টেনে নিল ভেতরে। চোখ মেলে তাকাতেই সামনে রিয়াদ। দরজা ভেতর থেকে ঠেসে ধরল সে, চোখে সেই নোংরা ঝিলিক। হ্যালো বিয়ান, এভাবে একা একা ড্রেস চেঞ্জ করতে আসে কেউ? হেল্প দরকার হতে পারে তো আমাকে ডাকতেই পারতে। তুমি না বলে ডাকলে না বলেই তো, তাই ভাবলাম নিজে থেকেই হাজির হয়ে যায়। নাফিসার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, গলা শুকিয়ে গেল, কিন্তু চোখে ঘৃণার আগুন। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, দরজা খোলো, না হলে আমি চিৎকার করব। রিয়াদ নিচু স্বরেই হেসে উঠল, চিৎকার? আরে, চিৎকার করলেই তো লোকে বলবে তোরই চরিত্রের সমস্যা। আমি যদি বলি এই মেয়ে আমাকে উল্টো প্রলুব্ধ করেছে, তখন কে বিশ্বাস করবে তোকে? কথাগুলো নাফিসার কানে ঢুকতেই যেন পুরো শরীর কেঁপে উঠল, কপালে ঘাম জমল, বুক ধুকপুক ধুকপুক করছে। হঠাৎ রিয়াদ এগিয়ে এসে বাজেভাবে ওর কাঁধে হাত রাখল, আঙ্গুল শক্ত করে চেপে ধরল। ত্বকে ব্যথার দাগ পড়ে গেল। নাফিসার চোখ বড় বড় হয়ে উঠল, নিঃশ্বাস গাঢ় হয়ে এলো, গলা ফ্যাকাশে, শরীরটা ঘিন ঘিন করে উঠল ঘৃণায়। কিন্তু মুহূর্তের মধ্যে বুকের ভেতরে ভয়কে চেপে ধরে অন্যরকম শক্তি জেগে উঠল, চোখ লাল হয়ে উঠল রাগে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে গল্পটি শোনার জন্য বা দেখার জন্য। গল্পটির নাম হচ্ছে চোদ্দের চিঠি, লিখেছে আরোরা চৌধুরী আরু। এটি হচ্ছে গল্পের সপ্তম অংশ। পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আ বারাকাতুহু।